আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট অর্থাৎ কমার্সের যেসব স্টুডেন্টরা পরীক্ষায় অংশগ্রহণ করবে 2021 সালে তাদের এমসিকিউ যে সাজেশনটা ছিল এমসিকিউ এবং রিটেনের মানবন্টনটা সাজেশন অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিখিত প্রশ্ন এবং এই লিখিত প্রশ্নের সাজেশনটা আমরা দেখার চেষ্টা করব। সাথে সাথে এই সাজেশনের ব্যাকগ্রাউন্ডটা কি, আসলে কোন বেসিসের উপর সাজেশনটা বানানো হয়েছে সেটাও আমরা দেখবো, একসাথে অ্যানালিসিস করব। তো প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে রিটেনে, সেই রিটেনের মানবন্টনটা আসলে কেমন হবে। তো রিটেনের মানবন্টনটা আমরা প্রথমে একটু দেখি। তো এখানে বলা আছে লিখিত অংশ ব্যবসায় সাক্ষার বাংলা থেকে ইংরেজি অনুবাদ হবে, 5টি থাকবে 1 নাম্বার করে 5 নাম্বার। ইংরেজি থেকে বাংলার অনুবাদ 5টা থাকবে 1 নাম্বার করে 5 নাম্বার। বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ ইংরেজি, অর্থাৎ এটাকে কি বলা যায়, মানে শর্ট কোশ্চেন। আমাদের সৃজনশীলে যেমন একটা প্রথম যে কোশ্চেনটা ছিল জ্ঞানমূলক, শর্ট কোশ্চেন বা গ্লোসারি বা শর্ট নোটস আমরা বলতে পারি। এখান থেকে 5টা কোশ্চেন থাকবে বিভিন্ন বিষয়ের উপর এবং কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, সাজেশন কি, আমরা এগুলো পরে আলোচনা করবো। আপাতত জাস্ট আমরা মানবন্টনটা দেখি। প্রিসাইজ রাইটিং থাকবে ইংলিশের উপর একটা 5 নাম্বার, সংক্ষিপ্ত রচনা বাংলায় একটা থাকবে 5 নাম্বার, আর 5টি আবশ্যিক বিষয় থেকে বাংলায় উত্তর দিতে হবে এবং এইগুলোতে 3 নাম্বার করে টোটাল 15 নাম্বার, অর্থাৎ মোট নাম্বার হচ্ছে 40। এবং এই লিখিত অংশে যদি আমরা পাস করতে চাই, আমরা যদি এখানে যদি আমরা মেরিট লিস্টে আসতে চাই, তাহলে ন্যূনতম আমাদের নাম্বার পেতে হবে 11 নাম্বার। পাস নাম্বার হচ্ছে 11 এবং মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে 40 নাম্বার, এমসিকিউ 60 নাম্বার। এমসিকিউর বিষয়টা আমরা অলরেডি বর্ণনা করে দিয়েছি। এমসিকিউ তে মার্কিং কত হবে, এটা সিনেট অ্যাডমিশন গাইড, অ্যাডমিশন প্রিপারেশন অলরেডি সবকিছু বলে দেওয়া আছে। আমরা জাস্ট রিটেনের বিষয়গুলো এখন একটু দেখতেছি যে কি কিভাবে আসবে। তাহলে অনুবাদ থেকে আমরা 10 নাম্বার পাচ্ছি, বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ এটা থেকে 5 নাম্বার হলো 15, প্রিসাইজ রাইটিং এ 5, 20, সংক্ষিপ্ত রচনায় 5 আমাদের হলো 25। আর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টা, 5টা থেকে 3টা উত্তর দিতে হবে, সরি 5টা উত্তর দিতে হবে 3 মার্ক করে 15 নাম্বার। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, এখানে আমাদের কোশ্চেন থাকবে 5টা, 3 নাম্বার করে টোটাল 15 নাম্বার। তো আমরা একটু নেক্সটে চলে আসি এবং এখানে 40 নাম্বারের প্রশ্ন হবে, 11 নাম্বার পেলে পাস। তো আমরা একটু দেখি প্রথমে 2020 সালের পরীক্ষার প্রশ্নটি আসলে কেমন ছিল। তো এখানে যদি আমরা একটু দেখি, তো দেখতে পাচ্ছি মানে গত বছরে 2019-20 সেশনের কোশ্চেনটা কেমন ছিল। তো এখানে যে ট্রান্সলেশনটা আসলে খুব বেশি কঠিন না। ট্রান্সলেশনে আমাদের যেটা বেসিক্যালি মনে রাখতে হবে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বিভিন্ন ইউনিটের আসলে কিভাবে আসছিল। তো ট্রান্সলেশন যেভাবে আসছিল আমরা সেইভাবে যদি একটু প্রিপারেশন নিই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমরা মোটামুটি এর ভিতর থেকে কমন পেয়ে যাব। আরেকটা হচ্ছে বিসিএস, প্রিভিয়াস ইয়ার প্লাস বিসিএস এর কোশ্চেনগুলো দেখবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ এর ট্রান্সলেশন গুলো দেখবো। এই ওভারঅল ট্রান্সলেশন গুলো যদি আমরা পড়তে পারি আমাদের মোটামুটি এখান থেকে সমস্যা হবে না। তো আমরা 20 সালে 19-20 সেশনের কোশ্চেনটাও দেখি। এখানে একটা প্রশ্ন আসছিল, সে আমার থেকে শক্তিমান, তার উত্তর হবে হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই। তারপরে কোশ্চেন ছিল বিদ্যা অমূল্য ধন। তো এটার অ্যান্সার কি হবে আমরা সকলে জানি, এটার অ্যান্সার হচ্ছে লার্নিং ইজ প্রাইসলেস ট্রেজার। তারপরে দেশের উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার, দেশের উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার, কম্বাইন্ড এফোর্টস আর নেসেসারি ফর কান্ট্রিজ ডেভেলপমেন্ট। সে অনেক কথা বলে, হি ইজ এ লং টক। চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে, হি হ্যাজ হোলসেল বিজনেস ইন চিটাগাং। তো এটা আমাদের গেল বাংলা থেকে ইংলিশ। এবার আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন আসবে যে 5টা, সেই 5টা কেমন আসছিল একটু দেখে নি। হি ইজ নাও 3 minutes to 4, 4টা বাজতে 3 মিনিট বাকি আছে। দ্য গ্রোথ ইন দ্য এক্সপোর্ট সেক্টর দিস ইয়ার সারপাসড অল এক্সপেকটেশনস। তাহলে এই বছর রপ্তানির প্রবৃদ্ধি সকল প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। হি হ্যাজ রান ইনটু ডেট, ডেট মানে হচ্ছে সে ঋণে জর্জরিত। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মানবীয়, ক্ষমা স্বর্গীয়। হাউ মাচ ডু আই ওয়ে ইউ, তুমি আমার কাছে কত পাও। তো এই ট্রান্সলেশনের বিষয়টা আমরা অলরেডি 10 মার্কের যে বিষয়টা বলছি সেখান থেকে আমরা যদি এইভাবে বলি
সেখান থেকে আমি একটু মার্কিংটা বলে দিই কমন পাওয়ার সম্ভাবনা কতটুকু। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সঠিকভাবে অ্যানালিসিস করে পড়ি আগের বছরের এবং প্রভাবগুলো পড়ার চেষ্টা করি, যেই রিটেন বই আছে সেই রিটেন বই থেকে পড়ি, ইনশাল্লাহ আমরা 10-এর ভিতর কমপক্ষে 7 থেকে 8 মার্ক অ্যাটলিস্ট কমন পাওয়ার আমাদের একটা সুযোগ আছে। যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সব শেষ করব, বিভিন্ন ইউনিটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সকল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস প্রভাবগুলো পড়লে মোটামুটি এখান থেকে আমরা কমন পাবো 7 থেকে 8 মার্ক। তো আমাদের রিটেনের ট্রান্সলেশন পার্টটা চলে গেলে এবার আমরা কনসেপ্টে চলে আসবো, যেখানে 5টা কোশ্চেন থাকবে ইংলিশে, খুব বেশি না 2-3 লাইনে, 1.5-2 লাইন 2.5 লাইন এইভাবে একটু ডেসক্রাইব করতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সাজেশনের যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা বুঝতে গেলে আমি আপনাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি এখানে, এবং আশা করি এখান থেকে যদি এই সাজেশন অনুযায়ী পড়েন, এই যে 5 মার্ক আছে ইনশাআল্লাহ আপনারা এই 5-এর ভিতরে মিনিমাম 4টা কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবেন। তো কিভাবে পড়বেন আমি একটু বলে দিই, এটা তেমন কিছু না, আমরা আসলে একটু যদি অ্যানালিসিস করে পড়ি বা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কোন সেগমেন্ট থেকে কোশ্চেন আসে, তাহলে আমাদের জন্য এটা খুব একটা কঠিন কিছু হবে না। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আগে দেখি কি কি কোশ্চেন আসছিল। সাইবার ক্রাইম, সনেট বাংলা থেকে একটা কোশ্চেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আর অনলাইন শপিং। আমি একটু ক্যাটাগরি করে দিয়ে আপনাদের সাজেশন দিয়ে দিই এখান থেকে। তো সাইবার ক্রাইম আমরা দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে আসছে, তাহলে সাইবার কম্পিউটার রিলেটেড যে ক্রাইম গুলো আছে সেই ক্রাইম সেকশন থেকে একটা কোশ্চেন আসছে। এটা কিন্তু খুবই একটা খুবই হট টপিক, কম্পিউটার রিলেটেড অনলাইন যেই ক্রাইম গুলো আছে সেই ক্রাইম গুলো। তো এই ক্রাইম গুলোর যে সেগমেন্ট গুলো আছে এগুলো আমরা পড়বো। তো আমি একটু বলে দিই এক্সাম্পল হিসেবে, যেমন অনলাইন হ্যারাসমেন্ট, এটা কি অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার টকিং, সাইবার স্টেকিং, তারপরে হচ্ছে আইডেন্টিফাই থেফট, তারপরে আছে অনলাইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইনফ্রিংমেন্ট, ইন্টারনেট ফ্রড, তারপর হচ্ছে হ্যাকিং। তো এই বিষয়গুলো, এই অনলাইন রিলেটেড যে টপিকগুলোর নাম বললাম এইগুলো একটু পড়ে নেবেন, এই ক্যাটাগরিতে একটা কোশ্চেন থাকবে। এই সাইবার ক্রাইম বা কম্পিউটার রিলেটেড যে ক্রাইম আছে, এই অনলাইন বেসড অনলাইন প্ল্যাটফর্মের এই ক্রাইম বেসিসে একটা কোশ্চেন থাকবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম কোন বিষয়গুলোর উপর আসবে। সনেট, তো সনেট হচ্ছে বাংলা থেকে, তো বাংলার বিষয়ে বাংলার যে বিষয়টা আছে এখান থেকে একটু দেখবেন সনেটের ব্যাপারটা। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলতে এখানে বাংলাদেশ থেকে একটা কোশ্চেন আসছে, বাংলাদেশের ইতিহাস থেকে। তো সেই বেসিসে আমরা বলতে পারি 26শে মার্চ, তারপরে 1971, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি তো অলরেডি চলে আসছে, তো মুজিব শতবর্ষ, শেখ হাসিনা, অথবা ডিজিটাল বাংলাদেশ, অথবা দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এখান থেকে একটা কোশ্চেন, এই বাংলাদেশ সেগমেন্ট থেকে একটা কোশ্চেন থাকবে। আরেকটা কোশ্চেন যদি বলি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং অনলাইন শপিং, দুইটার বিষয় আমি বলে দিচ্ছি আসলে এই দুইটা থেকে কি কি আসতে পারে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর, তার আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্টের কোন একটা সেগমেন্ট থেকে আরেকটা কোশ্চেন আসছে, ম্যানেজমেন্ট বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের থেকে কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছে। তো সেই বেসিসে আমরা যদি কিছু শর্ট টার্ম করে ফেলাই তাহলে আমরা বলতে পারি, যেমন মাইক্রো ক্রেডিট, সিআরএম বলতে কি বোঝানো হচ্ছে, সিএসআর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর সিআরএম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তারপরে বিজনেস ইথিক্স, ব্র্যান্ড ভ্যালু, স্টক হোল্ডার, স্টেক হোল্ডার এই জিনিসটা কিন্তু আসার মতো। স্টক হোল্ডার হচ্ছে আপনার কোম্পানির যারা শেয়ার ক্রয় করেছে, আর স্টেক হোল্ডার মানে হচ্ছে আপনার কোম্পানির সাথে সম্পর্কিত অসম্পর্কিত সকল পক্ষকে বলা হয় স্টেক হোল্ডার। তারপর সোশ্যাল এন্টারপ্রাইজ, স্মার্ট গোল, ডিজিটাল মার্কেটিং, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে আসলে আসার সম্ভাবনা আছে। আরেকটা আছে অনলাইন শপিং। তো অনলাইন শপিং বলতে আমরা অনলাইন শপিং তো এখন আসলেই খুবই ডিসকাশনের ব্যাপারে এসে পত্রিকার হেডলাইন। তো অনলাইন শপিং, ই কমার্স, ই লার্নিং, করোনার কারণে ই লার্নিং এর একটা খুবই গ্রোথ হয়েছে। তো ই লার্নিং, ই লাইব্রেরি কি, অনলাইন লার্নিং ফ্যাসিলিটি কি, বি2বি কি, বি2সি কি। তারপরে আমরা যদি আরেকটা বিষয় বলি, যেমন আমাদের করোনার জন্য করোনার ভ্যাকসিন রিলেটেড বা করোনার আইসোলেশন রিলেটেড এই বিষয়গুলো আসার একটা সম্ভাবনা আছে। তারপরে অনলাইন পেমেন্ট গেটওয়ে, যেমন নগদ আসছে বাজারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়লে মোটামুটি এখান থেকে আমাদের 5টার ভিতর 5টা অথবা 5টার ভিতর 4টে আমরা আশা করি আসবে। এবার প্রিসাইজ রাইটিং এর বিষয়টা চলে আসি। প্রিসাইজ রাইটিং আমাদের একটা থাকবে 5 নাম্বার।
তো এখানে আমাদের গত বছর আসছিল আর্থকুয়েক থেকে একটা প্রিসাইজ দিয়ে দিছিল, তার বেসিসে শর্ট করে একটা সারাংশ আমরা যাকে বলি সারাংশটা লিখতে হয়েছিল। তো এই আর্থকুয়েকটা কিন্তু আপনার আর্থকুয়েকের সাথে পরিচিত না, কিন্তু আমরা যারা 2015-16 সালে এইচএসসি দিয়েছিলাম আমরা আমাদের ওখানে আর্থকুয়েক নামে একটা প্যাসেজ ছিল। তো আমরা আশা করতে পারি আপনাদের মূল বইয়ের, আপনাদের ইন্টারমিডিয়েটের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মূল যে ইংলিশ বই আছে এই ইংলিশ বইয়ের যে কোনো একটা প্যাসেজ থেকে এখানে দিয়ে দিবে, প্যাসেজটা তুলে দিবে একটা অংশ, এবং এই প্যাসেজ থেকে একটা আপনাকে সারাংশ লিখতে হবে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, মূল বইয়ের প্যাসেজ থেকে কিন্তু সারাংশ আসার সম্ভাবনা 95% না 99% বলা যায়। মূল বইয়ের থেকে 95 to 100% সম্ভাবনা আছে প্রেসাইজটা মূল বই থেকে আসবে। ওকে, তারপরে বাংলা একটা কোশ্চেন আসছিল। বাংলার কোশ্চেনটা আপনারা সকলে জানেন, বাংলার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না, কারণ আমি এই বিষয়ে কিছু বলতেও পারবো না, এই বিষয়ে আমি তেমন কিছু জানিও না। তো বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত একটা রাইটিং আসছিল, তো আপনারা চেষ্টা করবেন বাংলায় বিভিন্ন সমসাময়িক টপিক গুলো, বাংলাদেশ বিষয়ে, শেখ মুজিবুর রহমানের বিষয়ে, শেখ হাসিনার বিষয়ে, বা বাংলাদেশের ডেভেলপমেন্ট বা ডিজিটাল বাংলাদেশ, অথবা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি, এই জিনিসগুলো অথবা আপনাদের মেইন বইয়ের টপিক থেকেও পড়তে পারেন এই 5 নম্বরের জন্য। তারপরে শর্ট কোশ্চেন আমরা চলে আসবো। প্রত্যেকটা শর্ট কোশ্চেনের জন্য এখানে আমাদের 3 নাম্বার করে দেওয়া হবে। এখানে বাংলায় আপনি দেখেন ফার্স্ট পার্টের থেকে আপনার একটা কোশ্চেন আসছে লাল শালু নিয়ে, তারপরে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে ইওর মাদার। তো আমরা যদি এখানে বলি আপনার ফ্যামিলি, খুবই ইজি টপিক, ফ্যামিলি, ফাদার, মাদার, স্কুল, কলেজ, হবি, তারপর আপনার ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে আপনার পড়ার ইচ্ছা বা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা, আবার ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত পরীক্ষায় যে আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনার ফেভারিট ইউনিভার্সিটি লিখে আইছেন না, তো কোন সাবজেক্ট আপনি পড়তে পছন্দ করেন বা কোন সাবজেক্ট আপনার ভালো, আপনার হবি কি, বা ফেভারিট স্পোর্টস, বা বাংলাদেশের ক্রিকেট, বা বাংলা, এই টপিকগুলো থেকে মূলত আসার সম্ভাবনা আছে। এবং এগুলো আপনারা বাসায় একটু যদি লেখার চেষ্টা করেন, আপনাদের যে বই আছে সেই বই দেখে, অথবা ইন্টারনেট, সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারনেটে যদি আপনি সার্চ দেন খুবই সুন্দরভাবে সহজ ভাষায় চলে আসবে, তখন আপনি 3-4টা জিনিস অ্যানালিসিস করে একটু সহজভাবে আপনি প্রতিদিন লিখবেন, আশা করি আপনার কোয়ালিটিটা বৃদ্ধি পাবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যে বিষয়ে ইম্পর্টেন্স দিতে চাই এখানে, সেটা হচ্ছে সমন্বয় জাবেদার যে প্রশ্নটা আসছিল অ্যাকাউন্টিং থেকে, অ্যাকাউন্টিং এর সাজেশনটা আমি খুব ইনডেপথ দিয়ে দিচ্ছি, একেবারে বই থেকে আপনাদের অ্যাকাউন্টিং এর সাজেশনটা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা একটু ভালো করে নোট ডাউন করার চেষ্টা করবেন কি কি থেকে আসলে কোশ্চেনগুলো আসতে পারে। গতবার আসছিল সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্য কি, তো এবার মনে করেন সমন্বয় জাবেদা তো আসবে না, এবার মনে করেন আসলে সমাপনী জাবেদার ধাপগুলো কি কি, অর্থাৎ সমাপনী জাবেদার মাধ্যমে কি করা হয় বা এর ধাপগুলো কি কি। তারপরে আসতে পারে হচ্ছে আপনার দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝো, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, লেনদেন কত প্রকার। তারপরে যদি আসে হিসাব বিজ্ঞানের ভিত্তি কি, হিসাবের শ্রেণী বিভাগ, যেমন সম্পত্তি বিপরীত সম্পত্তি, দায় বিপরীত দায়, মালিকানা সত্য বিপরীত মালিকানা সত্য। এরকম যদি চিন্তা করি, লেনদেনের পরিবর্তন কত প্রকার, হিসাব সমীকরণের কত প্রকার পরিবর্তন হয়। তারপরে নিত্য মজুদ পণ্য সংক্রান্ত লেনদেন বিশ্লেষণ, অর্থাৎ নিত্য মজুদ পদ্ধতি এবং কালীন মজুদ পদ্ধতির পার্থক্য কি, এবং এদের বিক্রয়ের ক্ষেত্রে কি জাবেদা, কয়টা জাবেদা হয়, ক্রয়ের ক্ষেত্রে কয়টা জাবেদা হয়, বিক্রয় ফেরতের ক্ষেত্রে জাবেদা কি হয়, এই জিনিসগুলো আসতে পারে। আমি আরো বলে দিচ্ছি একেবারে ইন ডিটেইলস, আমি এখানে বলে দিব হিসাব চক্রের ধাপ সমূহ কি কি, জাবেদা, বিশেষ জাবেদা এবং সাধারণ জাবেদার সম্পর্কে লিখতে বলতে পারে। তারপরে হচ্ছে বাট্টার প্রকারভেদ লিখতে পারে, লেনদেনের প্রামাণ্য দলিল কি কি, যেমন চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জাবেদা, ডেবিট নোট, ক্রেডিট নোট। তারপরে নেক্সটে হচ্ছে রেওয়া মিলের ভুলগুলো কি কি আছে, রেওয়া মিলের ভুল কত প্রকার, আমরা জানি রেওয়া মিলের নীতিগত ভুল আছে, রেওয়া মিলের নীতিগত ভুল এবং কারণিক ভুল আছে, এবং নীতিগত ভুলের প্রকারভেদ কি কি সেটাও আসতে পারে, অথবা ভুল কত প্রকার, টোটাল সবকিছুই লিখতে দিতে পারে। তারপরে সমন্বয় জাবেদা তো আমাদের চলে আসছে। নেক্সট সমাপনী দাখিলা সম্পর্কেও আমি বলে দিয়েছি, সমাপনী দাখিলা কি পড়তে হবে। তারপরে আর্থিক বিবরণী সমূহ কি কি, আর্থিক বিবরণী সমূহ কি কি, এবং এটাও আসতে পারে আর্থিক বিবরণী সমূহ কখন কোনটা প্রস্তুত করতে হয়, কোন উদ্দেশ্যে কোনটা প্রস্তুত করা হয়। যদি বলে আর্থিক ফলাফলের উদ্দেশ্যে কোনটি প্রস্তুত করা হয় তাহলে হবে বিষয়দায়ী বিবরণী। যদি বলে আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য কোন বিবরণী প্রস্তুত করা হয়, উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দুতে, অন্য যে বিবরণীগুলো আছে এগুলো নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা হয়। তো এই যে আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য, সময়, তারিখ, এইগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। এবং প্রশ্ন আসতে পারে
সম্পত্তির শ্রেণীবিভাগ, যেমন চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী বা স্থাবর সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি, ক্ষয়িষ্ণু সম্পত্তি, অলিক বা ভুয়া সম্পত্তি বা অবাস্তব বা কাল্পনিক। তো এখানে অস্পর্শনীয় এই সম্পত্তির শ্রেণীবিভাগ আসতে পারে, তখন আপনাকে লিখতে হবে অস্পর্শনীয় সম্পত্তি কি। আমরা জানি অস্পর্শনীয় সম্পত্তি যেগুলো আসলে কোনো এক্সিস্টেন্স নেই, ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু এগুলোকে আসলে সম্পত্তি হিসেবে গণ্য করা হয়, যেমন সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ট্রেড নেম, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ। আর যদি বলি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ কি কি, অলিক সম্পদ, ভুয়া সম্পদের আরো নাম হচ্ছে অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ। তো সহজে আমরা এই জিনিসটার ভিতরে একটু মিক্সচার করে ফেলাই, সেটা হচ্ছে কাল্পনিক সম্পদ মানে অলিক সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ। তো অস্পর্শনীয় সম্পদ ইজিলি মনে রাখবো, যেটা আসলে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। আর অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদের সহজ ভাষায় একটা উত্তর হচ্ছে এটা এক প্রকার খরচ, সম্পদ নয় কিন্তু সম্পদ হিসেবে আমরা গণ্য করছি। সেগুলো হচ্ছে কি কি, প্রারম্ভিক বা প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, লাভ ক্ষতি হিসাবে ডেবিট জের। তারপরে আমাদের আসতে পারে হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে প্রশ্ন আসতে পারে। হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে এমন প্রশ্ন আসতে পারে আপনার যে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে এমন প্রশ্ন আসতে পারে যে ব্যয় স্বীকৃতি নীতি বলতে কি বুঝো এবং ব্যয় স্বীকৃতি নীতি সম্পর্কে লেখো। তারপরে আসতে পারে রক্ষণশীলতা নীতি আসার সম্ভাবনা আছে। ঐতিহাসিক ব্যয় নীতি বলতে কি বুঝো, আয় স্বীকৃতি নীতি বলতে কি বোঝায়, তারপরে হিসাবকাল ধারণা বলতে কি বোঝায়, হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্য কি কি, ব্যবসায় সত্তা ধারণা বলতে কি বোঝায়, অর্থের একক ধারণা বলতে কি বোঝায়। তো এই জিনিসগুলো দেখবো। উৎপাদন ব্যয় বিবরণীর চার্টটা আসতে পারে, উৎপাদন ব্যয় বিবরণীর ধাপগুলো কি কি। ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মিশ্র বা আধা পরিবর্তনশীল ব্যয় আসতে পারে। অংশীদারি ব্যবসায় থেকে অংশীদারদের পরিবর্তনশীল মূলধন, স্থির মূলধন পদ্ধতি আসতে পারে। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে এমন যে তারল্যের অনুপাত সমূহ কি কি এবং এদের সূত্র লেখো, অথবা কর্মতৎপরতা অনুপাত কি, কর্মতৎপরতা অনুপাতের ভিতর কি কি যায়, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত সমূহ কি কি, পরিশোধ অনুপাত বা পে আউট রেশিও কি, সচ্ছলতার অনুপাত কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে অবচয় থেকে প্রশ্ন আসতে পারে, অবচয়ের পদ্ধতিগুলো কি কি আছে এবং অবচয় ধার্যের উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য কি। তারপরে নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে নেক্সট আমাদের যেটি বিষয় থাকবে সেটা হচ্ছে ফাইন্যান্সের জন্য এবং অ্যাকাউন্টিং এর জন্য আমরা যে নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করি, এই নগদ প্রবাহ বিবরণী থেকে ফাইন্যান্সও আসার সম্ভাবনা আছে এবং অ্যাকাউন্টিং এ আসার সম্ভাবনা আছে এবং এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এবং এই টপিক থেকে কি আসতে পারে এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টা কি, নগদ প্রবাহ বিবরণীর আসলে পরিচালন কার্যক্রম থেকে কোনগুলো নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে কোনগুলো নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে কোনগুলো নগদ প্রবাহ। আমি আবারও বলে দিচ্ছি, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর জন্য দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ নগদ প্রবাহ বিবরণীর এমসিকিউর জন্য হোক বা রিটেনের জন্য হোক, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কোনগুলো, অবচয় যোগ করতে হয় আমরা জানি, যোগ বিয়োগ করতে হয়, এই সব ব্যাপারে বলতেছি না, যোগ করতে হয়। তারপরে বিনিয়োগ কার্যক্রম থেকে কি কি আসে, অর্থায়ন কার্যক্রম থেকে কি কি আসে। আমরা যদি শেয়ার ক্রয় করি তাহলে সেটা বিনিয়োগ কার্যক্রম, আমরা যদি শেয়ার ইস্যু করি তাহলে সেটা অর্থায়ন কার্যক্রম, আমরা যদি নগদ লভ্যাংশ প্রদান করে দিই তাহলে অর্থায়ন কার্যক্রম থেকে বিয়োগ যায়। তারপরে আমরা যদি কর প্রদান করি অথবা সুদ প্রদান করি তাহলে সেটা পরিচালন কার্যক্রম থেকে বিয়োগ হয়। কর বা সুদ প্রদান পরিচালন কার্যক্রম থেকে বিয়োগ হয়। লভ্যাংশ পেলে অর্থায়ন পরিচালন কার্যক্রমে যোগ হয়, আর লভ্যাংশ প্রদান করলে অর্থায়ন কার্যক্রম থেকে বিয়োগ হয়। আমি আবারও রিপিট করে দিচ্ছি, ঋণের যদি সুদ প্রদান করা হয় তাহলে সেটা পরিচালন কার্যক্রম থেকে বিয়োগ হয়। লভ্যাংশ বাবদ যদি প্রাপ্তি হয় সেটা পরিচালন কার্যক্রমে যোগ হয়, আর আমি যদি লভ্যাংশ প্রদান করি সেটা আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে বিয়োগ যায়। তো এই বিষয়গুলো সবকিছু আমরা একটু দেখার চেষ্টা করব। তো এতটুকু আমাদের অ্যাকাউন্টিং গেল, আমরা এবার একটু ফাইন্যান্সের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ফিনান্সে কি কি আছে, ম্যানেজমেন্ট। ওকে, তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা যদি প্রশ্নটা একটু দেখি, ম্যানেজমেন্ট প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, এই প্রশ্নটা এসেছে এবং এটা অবশ্যই ম্যানেজমেন্টের দ্বিতীয় ব্যবস্থাপনা থেকে। তো ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি, তারপরে নিয়ন্ত্রণের ধাপ সমূহ কি কি, আমাদের পরিকল্পনার প্রকারভেদ কি, এই ওভারঅল এই জিনিসগুলো, এই ধাপগুলো পড়ার চেষ্টা করব। তারপরে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি, রিক্রুটমেন্ট বলতে বোঝানো হচ্ছে মানে
নিয়োগ প্রক্রিয়ায় কি কি ধাপ অনুসরণ করা হয় বা কি কি পরীক্ষা গ্রহণ করা হয়, এই ওভারঅল এই ধাপগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আর মার্কেটিং এর বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না, আমি ম্যানেজমেন্ট এর ব্যাপারে বলবো, ফাইন্যান্সের ব্যাপারে বলবো। ফাইন্যান্সে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সের প্রথম চ্যাপ্টারের অর্থায়নের ক্রমবিকাশটা পড়বো, কত সালে কি 1929 সালের 29 অক্টোবর আসলে এটা আমরা একটু লেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা নীতিগুলো দেখার চেষ্টা করব, কোন কোন নীতি থেকে আসলে আমাদের প্রশ্নগুলো, মানে কোন কোন নীতি আমাদের আসার মানে কোন কোন নীতি আছে ফাইন্যান্সের, সেই নীতিগুলো আসতে পারে। তারপরে হচ্ছে আমাদের আর্থিক বাজার বলতে কি বোঝানো হয় এবং ক্যাপিটাল মার্কেট কি, মূলধন বাজার কি, ক্যাপিটাল মার্কেট কি, মানি মার্কেট কি, ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক কারা, বিএসইসি সম্পর্কে লিখতে বলতে পারে। তো এই বিষয়গুলোই আর কি, বিএসইসি সম্পর্কে আমাদের লিখতে বলতে পারে। এবং নগদ প্রবাহ বিবরণী অলরেডি আমি বলে দিয়েছি। তো টাইম ভ্যালু অফ মানির গুরুত্ব কি, মানে কোন কোন কারণে টাইম ভ্যালু অফ মানি আমাদের প্রয়োজন, তো টাইম ভ্যালু অফ মানি আমাদের কোন কারণে প্রয়োজন, আমাদের গুরুত্ব কি, আমরা কেন অর্থ সময় মূল্যকে গুরুত্ব দিই। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইনফ্লেশন, ভোগ অগ্রাধিকার এবং ইন্টারেস্ট রেট, এই জিনিসগুলোর কারণে আমরা আসলে এগুলো অগ্রাধিকার দিয়ে থাকি। তারপরে অর্থায়নের স্বল্পমেয়াদী উৎসগুলো কি কি, দীর্ঘমেয়াদী উৎসগুলো কি কি, তারপরে অর্থায়নের খরচগুলো কি কি আছে। তো এই ওভারঅল এই জিনিসগুলো দেখলে মোটামুটি অর্থায়ন জিনিসটা আমাদের কভার হয়ে যাবে। এবং ম্যানেজমেন্ট জিনিসটা আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা পরিকল্পনার প্রকারভেদ জিনিসগুলো দেখবো, সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো কি কি আছে সেগুলো দেখবো, তারপরে কর্মসংস্থান প্রক্রিয়া কি কি আছে সেগুলো দেখবো, কর্মী সংগ্রহের উৎস কি কি আছে, প্রশিক্ষণ পদ্ধতি কি কি আছে, প্রেষণার ক্ষেত্রে আমরা প্রেষণার কি কি মানে প্রেষণার কি কি ধারণা বা কনসেপ্ট গুলো কি কি আছে, এবং এক একটা কনসেপ্ট আলাদা আলাদা করে দেখবো, প্রত্যেকটা কনসেপ্টই আলাদা আলাদা করে দেখবো। এবং আমাদের লাস্টে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা বলছিলাম, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপটা দেখবো। তো প্রেষণার ক্ষেত্রে আমাদের কি কি নীতি আছে, আমরা যদি একটু প্রেষণাটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো প্রেষণার কয়েকটা নীতি বলা আছে। প্রেষণার নীতিগুলো হচ্ছে, আমরা একটু বলি প্রেষণার নীতিগুলো কি কি। আচ্ছা, প্রেষণার তো একটু দুঃখিত, আমি যখন আসলে তৈরি করছিলাম ভিডিওটা, আমি আসলে ম্যানেজমেন্টের বিষয়টা প্রপারলি দেখা হয় নাই। তো আমি এই জন্য আসলে প্রেষণার অন্য সব বিষয়গুলো বলতে পারছি, বাট প্রেষণার তত্ত্বে এসে একটু আমি আটকে গেছিলাম নামগুলো। তো আমি নামগুলো একটু বলে দিচ্ছি কোন কোন তত্ত্বগুলো আমরা দেখবো। চাহিদা সমান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, এক্স ও ওয়াই তত্ত্ব, ইকুইটি থিওরি, এক্সপেক্টেন্সি থিওরি, জেড থিওরি, থিওরি অফ নিডস, ইআরজি থিওরি। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোন কোন বিষয়গুলো আসলে সবকিছু কিন্তু পড়া লাগবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া লাগবে না। আমি যেই টপিকগুলো বললাম এই টপিকগুলো যদি আপনারা সঠিকভাবে পড়েন এবং এই সিমিলার টপিকগুলোর উপরে আসলে আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন, আশা করি আপনারা এর ভিতর থেকে মোটামুটি পেয়ে যাবেন সবকিছু। তো সকলের পরীক্ষা ভালো হোক এবং সকলে একটু ভালো করে বুঝে শুনে পরীক্ষা দেবেন, যেন মোটামুটি সবাই আমরা ভালো করতে পারি এখানে। এবং আরো একটা সাজেশন হচ্ছে আমার রিটেনের ব্যাপারে, সেটা হচ্ছে আপনারা একটু এক্সাক্ট জিনিসটা লেখার চেষ্টা করবেন। এইচএসসি তে বা আমরা মাধ্যমিকের পরীক্ষাগুলো যেগুলো ছিল সেগুলোতে আমরা কি করি, কোন একটা প্রশ্ন কমন আসলো না, আমাদের যেটা অভ্যাস সেটা হচ্ছে আমরা যা খুশি সেটা লিখে দিই। আসলে যা খুশি সেটা যদি আপনি ইউনিভার্সিটির এক্সামেও লিখে দেন তাহলে দেখা যাবে এটা আসলে খুবই মানে বাজে একটা রেজাল্ট আসবে, ফিডব্যাকটা খুব একটা ভালো আসবে না। আপনারা একটা কোশ্চেন উল্টোপাল্টা লিখছেন, একটা কোশ্চেন পারতেছেন না বা অল্প পারতেছেন বলে উল্টোপাল্টা লিখতেছেন, এটার ইম্প্যাক্ট কিন্তু অন্য যে কোশ্চেন ভালো লিখেছেন সেটাও ভাববে উল্টোপাল্টা লিখেছেন, সেই বেসিসে কিন্তু আপনার ওভারঅল মার্কিংটা কমে যাবে। তো যতটুকু পারেন এক্সাক্ট সেম পয়েন্টে লেখার চেষ্টা করেন, এক্সাক্ট পয়েন্টে লেখার চেষ্টা করেন, যেইটা উত্তর চেয়েছে সেইটা, তার আগেও কিছু লেখা লাগবে না, পরেও কিছু লেখা লাগবে না, যতটুকু উত্তর ততটুকুই লিখেন, বেশি লেখা লাগবে না, বেশি ব্যাখ্যাও করা লাগবে না অন্য সাইডে। যতটুকু কোশ্চেন ততটুকু এক্সাক্ট উত্তর দেবো, নাম্বার পাবো। আর 5 নম্বরে খুব একটা বেশি না। আর আমার একজন স্টুডেন্ট ছিল বর্তমানে মার্কেটিং এ পড়ে, গত বছর পরীক্ষা দিয়েছিল, ওর মার্ক ছিল অ্যারাউন্ড 20 এর আশেপাশে রিটেনে, তো তাও 300 এর ভিতরে ছিল। তো এইটা খুব একটা মানে রিটেনে
মানুষ মানে আমাদের স্টুডেন্টরা খুব একটা ভালো করতে পারছে না ওভারঅল যারা অ্যাডমিশন দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর এই কারণটা যেটা বললাম যে আপনারা আসলে উল্টোপাল্টা উত্তর লেখেন, তো উল্টোপাল্টা উত্তর লিখলে আপনারা যেটা ভালো লিখছেন সেটাও আপনার যাবে, যেটা খারাপ লিখছেন ওইটা তো গেছেই। এই জন্য যদি পারেন সঠিক উত্তর লিখবেন, না পারলে যতটুকু জানেন সঠিক ততটুকুই লিখবেন, এক্সাক্ট লিখবেন। কোশ্চেন চেয়েছে একজন, আপনার আম্মার নাম চেয়েছে, আম্মার নামে লিখেন, আর কারোর নাম লেখা লাগবে না পরিবারের। তো এক্সাক্ট পয়েন্টে অ্যান্সার করার চেষ্টা করবেন। তো আশা করি সকলে ভালো করবেন, সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।